Hi everyone, welcome back to my another new vlog. আমার ইয়ামাগাতার ফার্স্ট ব্লগে তো তোমরা দেখলে যে আমরা হোটেলের স্টে করেছিলাম রাতে। সকালে ঘুম থেকে উঠেই তো দেখি একই বিভৎস অবস্থা, আশেপাশে যতদূর চোখ যায় ততদূর শুধু বরফ আর বরফ। উঠেই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাতে আমার জন্য কারোর অপেক্ষা করতে না লাগে, কারণ এখন আমরা সবাই যাব হোটেলে, যে আমাদের ব্রেকফাস্ট সেকশন আছে সেখানে, আর ওখানে গিয়ে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব। চলো যাওয়া যাক। কিন্তু এত বাইরে বরফ পড়ছে, কি করে বেরোবো আমরা? আবার মনে পড়লেই আর বেশি ঠান্ডা লাগছে, কারণ হোটেলের ঘরের মধ্যে তো অনেক গরম, কিন্তু বাইরে এখন বিভৎস ঠান্ডা। টেম্পারেচার দেখলাম যে -6 -7 দেখাচ্ছে, মানে ফিলস লাইক। সো চিন্তা হচ্ছে। সকালে ব্রেকফাস্টের টাইম ছিল 6:30 থেকে 9:30-র মধ্যে, তাই আমরা একেবারে ঝটপট করে শুরুর দিকেই চলে যাই, কারণ খাওয়া দাওয়ার পর আমাদের আবার অন্য একটা প্ল্যান ছিল। তো যাতে আমাদের কোনোভাবে দেরি না হয় সেই জন্য ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর এখানে খাবার দেখে তো বুঝতেই পারছো যে এখানে যা যা খাবার ছিল সবই জাপানিজ খাবার। খাওয়া দাওয়া সেরেই আমরা ঝটপট চলে যাই রেডি হতে। আর এখন এই সিচুয়েশনটা দেখে তো বুঝতেই পারছো যে বরফের ওপর ছবি তোলার জন্যই আমাদের এত প্রচেষ্টা। ঝটপট করে 2-4টে ছবি তুলেই আমরা চলে যাই হোটেলে, কারণ আমাদের তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোনোর ছিল, আর বাইরেও ছিল ভীষণ ঠান্ডা, তাই শাড়ি পরে অতক্ষণ ওয়েট করা যাচ্ছিল না। সকালে যখন আমরা আমাদের গাড়ি দেখতে যাই তখন বুঝতে পারি যে রাতে ঠিক কি পরিমাণ বরফ পড়েছে। চারিপাশটা এত বরফে ঢেকে গিয়েছিল যে প্রায় গাড়ির সামনে থেকে বরফ সরাতে 20 থেকে 25 মিনিট সময় লেগে যায়। বেরিয়ে পড়েই আমরা চলে যাই আমাদের সেই দিনের মতো প্রথম গন্তব্যের দিকে। বেরিয়েই রাস্তাঘাট এত সুন্দর অপূর্ব দেখতে লাগছিল, যেন মনে হচ্ছিল যে কোনো একটা রূপকথার জগতে চলে এসেছি। এই রকম স্নো হয়তো আমি আমার জীবনেও কখনো দেখিনি। গাড়িতে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট কাটানোর পর আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্যে। জায়গাটার নাম ইয়ামাডেরা। গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকিয়ে শুধু এইরকম আমি সাদা বরফই দেখতে পেয়েছি, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর তার সামনেই দেখলাম ছোট্ট ছোট্ট চিকাচারা তার বাবা মায়ের সাহায্য নিয়ে খুব সুন্দর করে মিকি মাউস বানাচ্ছে। তো এটা দেখে তো বেশ ভালো লাগলো, কিন্তু তখনও আমি কনফিউজ যে অ্যাকচুয়ালি আমাদের যেতেটা হবে কোথায়। তারপরে বুঝতে পারি এই যে সামনের যে একটু একটু সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়িগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে উঠতে হবে। তাও যেহেতু খানিকটা সিঁড়ি দেখা যাচ্ছিল, অনেক মনে সাহস করে আমরা উঠেছি। কিন্তু যত আমরা সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠছিলাম তত বুঝতে পারছিলাম যে রাস্তা আরো বেশি দুর্গম হয়ে যাচ্ছে সাধারণ মানুষদের যাওয়ার জন্য। আমরা প্রত্যেকেই স্নো শু পরে গিয়েছিলাম, আমাদের প্রত্যেকের পায়ে স্নো শু ছিল, কিন্তু এই জায়গাটা এতটাই ডেঞ্জারাস ছিল যে শুধু স্নো শু পরে গেলে হবে না, স্নো শুর সাথে সেখানে একটা চেনের মতো জিনিস পাওয়া যায়, তো সেই রকম কিছু একটা লাগিয়ে তবে এইরকম পাহাড়ি জায়গায় উঠতে হবে। এটা যে কি স্বর্গীয় একটা ফিলিং বলে বোঝাতে পারবো না। এত প্রচন্ড স্নোফল হচ্ছে এখানে, তার মাঝখানেও আমরা এই শাইনের একেবারে ওপরের চূড়ায় ওঠার চেষ্টা করছি। জানি না ওই অব্দি উঠতে পারবো কিনা, তবে চেষ্টা করি, দেখি কতটা পারি। বৃহৎ সুন্দর জায়গা। এখন আমরা কোথায় এসেছি তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না। এখনো আমাদের অনেক পথ ওঠা ওপরে বাকি। আমরা একদম ওপরের ওই জায়গা অবধি যাব, আর আমরা সবে নিচ থেকে এতটা এসেছি। ওই দিকটাও প্রচুর জায়গা ছিল, সেখান থেকে আমরা সবেমাত্র উঠে এসেছি। এখানে প্রচণ্ড বরফ পড়ছে, তাই চলো একদম পাহাড়ের ওই মাথাটায় পৌঁছাই। ওখান থেকে নাকি খুব সুন্দর দেখায়, আর ওপরে একটা বড় শাইন রয়েছে, ওটাই অ্যাকচুয়ালি দেখতে যাওয়া। এখানকার রাস্তাগুলো কেমন সেগুলো তোমরা তোমাদের দাদার ওঠা দেখে বুঝতে পারবে। চারিদিকে প্রচুর বরফ। এখানে আগেকার মানুষগুলো, মানে আমাদের আগে যারা এসেছে, তারা যেভাবে এসেছে তাদের ফুটস্টেপ ফলো করে করে এখন আমরা এগোচ্ছি। যেমন এই যে এখন এখানে এই রকমভাবে দেখে দেখে আমাদেরকে ওপরের দিকে উঠতে হচ্ছে। ইটস টু ডেঞ্জারাস বাট উই হ্যাভ টু ডু। চলো যাওয়া যাক। এরপর আমরা এসে দাঁড়িয়েছি সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। বিষয়টা হয়তো আমি তোমাদেরকে বলে অতটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না যে আমি সেই সময়টায় কি ফিল করেছি। আমরা প্রায় হাফ রাস্তা উঠে এসেছি,
ঠিক এখানে দাঁড়িয়ে আমার সাথে একটা ঘটনা ঘটলো। আমার মাথার ওপরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর ওপর থেকে একটা বিশাল বড় চাই টুকরো টুকরো হয়ে আমাদের সবার গায়ে পড়লো। তাতে আমাদের ওপরের রাস্তায় যাওয়ার যে মানে সিচুয়েশান ছিল সেই রাস্তা এখন কিছুই বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আমরা এখানে ডিসিশন নিলাম যে এরপর আমরা আর যাবো না, আমরা এখানেই অপেক্ষা করব, কারণ আমাদের নামার রাস্তাও পর্যন্ত ভীষণ খারাপ হয়ে গেছে। প্রথমেই তোমাদেরকে বলি, এই শাইনের একদম চূড়ায় ওঠার জন্য আমাদের 1010খানা সিঁড়ি পেরোতে হতো। যেহেতু আমরা হাফ রাস্তা পৌঁছে গিয়েছিলাম, মানে আমরা ওই 500টা সিঁড়ি মতো এসে গেছিলাম। এতটা বরফের মধ্যে এই 500 সিঁড়ি পেরিয়ে আসার পর আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমরা ডিসাইড করেছিলাম যে একটা জায়গায় খানিকটা রেস্ট নেব, যার জন্য এই জায়গাতে দাঁড়ানো। এখানে আমরা 7 জন ছিলাম এবং প্রত্যেকের মাথাতেই ভেঙে পড়ে, কিন্তু কোইন্সিডেন্টালি সবার প্রথমে আমার মাথাতেই ভেঙে পড়ে। আর আমি এই বিষয়টা নিয়ে এতটাই শকড হয়ে যাই যে আমি জানি না আমি জীবনেও এই এক্সপিরিয়েন্সটা ভুলতে পারবো কিনা। আচ্ছা ছাড়ো, অনেক তোমাদের ভয় দেখিয়ে দিয়েছি, আর আমি এই কথাগুলো আবার রিপিট করতে গেলে সেই সিনটা আমার চোখের সামনে আবার ভেসে উঠছে। তাই এইসব বাদ দিয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট লোকেশনে আমরা গিয়েছিলাম গিনজান অনসেনে। এই জায়গাটার ইতিহাস খুঁজতে গিয়ে আমি জানতে পারি যে এই জায়গাটা কিন্তু আসলে ছিল একটা টাউন এবং এখানে সিলভার মাইনিং করা হতো, মানে রূপোর খনি ছিল এখানে। কিন্তু এখানে যারা ওয়ার্কার্স ছিল তারা একসময় এই হট স্প্রিংটা খুঁজে পায় এবং পরবর্তীকালে ওই মাইনিংয়ের কাজ বন্ধ হয়ে যায় এবং এই জায়গাটাকে একটা ট্যুরিস্ট স্পট হিসাবে গণ্য করা হয়। এখানে গিয়েই আমরা বুঝতে পারি প্রচুর প্রচুর ট্যুরিস্ট প্রত্যেক বছর এই ঠান্ডার সময় এই অনসেনে আসে। তার কারণ আমরা এখানে গিয়ে খুব কম জাপানিজকেই ওখানে দেখেছি, বেশিরভাগ ট্যুরিস্টকেই দেখেছি ওই জায়গাটাতে ঘুরতে যেতে। এবং এত সুন্দর জায়গা, আমি ভাবছিলাম যে আমরা যদি একটু রাত অবধি থাকতে পারতাম তাহলে আরো কত সুন্দরই না দৃশ্য আমরা দেখতে পারতাম। কারণ যত রাত বাড়তে থাকে এখানে সন্ধ্যের পর থেকেই খুব সুন্দরভাবে লাইট আপ করা হয় এবং দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমি অনেকের ছবি ভিডিওতে এর আগে এই জায়গাটা দেখেছি, তো ইচ্ছা ছিল যে রাতটা যদি কোনোভাবে আমরা একটু দেখে যেতে পারতাম, কিন্তু সেই সৌভাগ্য আমাদের হয়নি। আশা করি কখনো না কখনো আমার এই ইচ্ছাটাও পূরণ হবে। এখানে যাওয়ার পর আমরা প্রত্যেকেই খুব সন্তর্পণে হাঁটাচলা করছিলাম, কারণ এখানের প্রত্যেকটা জায়গায় এত পিছল ছিল যে কোনো মুহূর্তে বরফের মধ্যে কেউ পড়ে যাচ্ছিল। আর আমি জানি না কেন একটা জায়গায় কেউ একজন পড়লে পরের জন যতই সাবধানে যাওয়ার চেষ্টা করুক না কেন সেম জায়গাতে সে আবার পড়ে যাচ্ছিল। তো যার জন্য আমরা খুবই সাবধানে যাচ্ছিলাম, একে অপরের হাত ধরে ধরে সামনের দিকে এগোচ্ছিলাম। ওখানে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর যেই মুহূর্তে আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ এবারে আমরা আবার ফিরে যাওয়ার জন্য বাস ধরবো, ঠিক সেই সময় আমরা এই রকম একটা তুষার ঝড়ের সম্মুখীন হলাম। এই সময় প্রায় 3টে সাড়ে 3টে বাজছিল এবং এই বরফকে টাটা বাই বাই বলতে বলতে আমরা আমাদের আবার দৈনন্দিন জীবনে ফিরে যাওয়ার জন্য রওনা দিলাম। চোখের নিমেষে কি করে যে এই 2টো দিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। লাইফের সব থেকে বড় অ্যাডভেঞ্চারও হয়তো সেই দিনকেই করে এসেছিলাম। চলো তাহলে এখানেই আমি আমার ইয়ামাগাতার অসাধারণ অভিজ্ঞতার ব্লগ শেষ করলাম। আমার এই ইয়ামাগাতার সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। আর এই রকম দারুণ দারুণ অ্যাডভেঞ্চারে আমার পাশে থাকার জন্য প্লিজ একটু আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে নিও। টাটা।